আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আমি ডাক্তার মোহাম্মদ মাজহারুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর অফ কমিউনিটি মেডিসিন। আজকে আমি বায়োস্ট্যাটিস্টিক্স ফর বিগিনার্স নামে একটা লেকচার সিরিজ শুরু করতে যাচ্ছি। এই লেকচারটা বাংলাদেশের এমবিবিএস স্টুডেন্টসদের মধ্যে যারা থার্ড ইয়ারে পড়ে তাদের জন্য তৈরি করা হলো এবং লেকচারটা বাংলায় দেওয়ার চেষ্টা করা হবে সহজে বোঝার জন্য। প্রথমেই আমরা দেখি স্ট্যাটিস্টিক্স বলতে কী বোঝায়। ফর্মাল যে ডেফিনিশন আমরা জানি সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্স which deals with systematic collection, processing, analysis and interpretation of data from which an inference may be drawn. মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্স একটা বিজ্ঞান যা ডেটা নিয়ে কাজ করে এবং কাজগুলো হচ্ছে পদ্ধতিগতভাবে ডেটা সংগ্রহ করা, ডেটাগুলোকে প্রসেস করা, ডেটাগুলোকে বিশ্লেষণ করা এবং ইন্টারপ্রিটেশন করা এবং সেখান থেকে ইনফারেন্স ড্র করা। অর্থাৎ ডেটা হ্যান্ডলিংয়ের যাবতীয় কাজগুলো আমরা একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে করে থাকি এবং সেই বিজ্ঞানটাই হলো স্ট্যাটিস্টিক্স। আর বায়োস্ট্যাটিস্টিক্সটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সেরই একটা স্পেশাল ব্রাঞ্চ, যেখানে বায়োলজিক্যাল ডেটা নিয়ে কাজ করা হয়। এর ডেফিনিশনটা এরকম: ইটস এ স্পেশাল ব্রাঞ্চ অফ স্ট্যাটিস্টিক্স which deals with different types of data pertaining to biological science. তাহলে আমরা দেখি বায়োস্ট্যাটিস্টিক্স ডেটা নিয়ে যে কাজ করে কাজগুলো আসলে কি কি। ডেটা সংগ্রহ করা, প্রসেস করা, অ্যানালাইজ করা, ইন্টারপ্রিটেশন করা এবং ইনফারেন্স ড্র করা, এই সবগুলোই আমাদের ডেটা রিলেটেড কাজ এবং এই কাজগুলোই বায়োস্ট্যাটিস্টিক্স করবে এবং এই কাজগুলো আমরা আমাদের মেডিকেল লাইফে বিভিন্ন পর্যায়ে এগুলো করতে বাধ্য হই। যেমন রিসার্চ করা এবং রিসার্চকে বোঝা। কোনো একটা রিসার্চকে আমার বুঝতে হবে, সেটা একটা জার্নাল থেকে হতে পারে, এবং নিজে রিসার্চ করতে হবে। মেডিকেল লাইফে রিসার্চ করতে হয়, তাহলে রিসার্চকে বোঝা এবং রিসার্চকে করা, এই দুটোর জন্য আমার ডেটা নিয়ে কাজ করতে হয়, সেই জন্য বায়োস্ট্যাটিস্টিক্সের দরকার। এছাড়া আমাদের হেলথ স্ট্যাটিস্টিক্স যেগুলো আছে, যেটা দিয়ে আমরা কোনো একটা দেশের বা অঞ্চলের হেলথ স্ট্যাটাসটাকে বুঝি বা দুইটা অঞ্চলের মধ্যে কম্পেয়ার করি বা হেলথ স্ট্যাটাসের উন্নয়ন হচ্ছে কিনা সেটাকে বোঝার চেষ্টা করি, এই ধরনের ক্ষেত্রে আমাদের বহু ধরনের হেলথ স্ট্যাটিস্টিক্স দরকার হয়। সেই স্ট্যাটিস্টিক্সগুলোকে বোঝা এবং সেগুলোকে কম্পিউট করা, সেই জন্য আমাদের বায়োস্ট্যাটিস্টিক্স লাগবে। এছাড়াও আমাদের ফিজিওলজিতে এবং বায়োকেমিস্ট্রিতে এবং মেডিকেল সায়েন্সের প্রতিটি ক্ষেত্রে নানা ধরনের ডেটা নিয়ে কথা বলা হয়, স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলা হয়। সেইগুলোকে বোঝার জন্য এবং সেগুলোকে কম্পিউট করার জন্যে আমাদের বায়োস্ট্যাটিস্টিক্সের নলেজ দরকার। এটা একটা মাইক্রোস্কোপ। আমরা মাইক্রোস্কোপ ইউজ করি কেন? খুবই ছোট্ট ক্ষুদ্র কোনো একটা বস্তু বা প্রাণীকে দেখার জন্য আমাদের মাইক্রোস্কোপ প্রয়োজন হয়। আবার বিশাল একটা ডেটা সেট, এই ডেটা সেটকে সামারাইজ করে ছোট করে দেখার জন্য আমার দরকার হয় বায়োস্ট্যাটিস্টিক্স। যেমন এখানে দেখা যাচ্ছে এক সেট ডেটা,
কতগুলো রোল নাম্বার দেওয়া এবং কতগুলো ওয়েট দেওয়া, কেজিতে ওজন দেওয়া, মানে একদল স্টুডেন্ট তাদের রোল নাম্বার এবং তাদের করেসপন্ডিং ওজন, বডি ওয়েট এখানে দেওয়া আছে। এখান থেকে এক নজরে তথ্য বুঝে নেওয়া খুব একটা সহজ না, কিন্তু এটা আমরা যদি দেখি, টোটাল স্টুডেন্টস 20, অ্যাভারেজ বডি ওয়েট 45 কেজি, ওয়েট রেঞ্জ 40 to 55 কেজি, কত সহজে বোঝা গেল। আগের পৃষ্ঠায় যে ডেটা সেটটা দেখানো ছিল সেটাকে আমি যদি সামারাইজ করি বা প্রসেস করি, তাহলে এইরকম একটা দৃশ্য ভেসে ওঠে। এবং এই কাজটা আমরা করলাম বায়োস্ট্যাটিস্টিক্সের নলেজ ব্যবহার করে। তাহলে স্ট্যাটিস্টিক্স বা বায়োস্ট্যাটিস্টিক্স একটা বিশাল ডেটা সেটকে সহজ, বোধগম্য, প্যালেটেবল, প্রেজেন্টেবল হিসেবে আমাদের সামনে উপস্থাপন করতে সাহায্য করে। তাহলে আমরা দেখি নলেজ অফ ডেটা প্রসেসিং বা নলেজ অফ বায়োস্ট্যাটিস্টিক্স আমাদের কি কি কাজে লাগছে। আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কন্ডাক্টিং এনি মেডিকেল রিসার্চ অর হেলথ সিস্টেম রিসার্চ। আমাদের জীবনে অনেক রিসার্চ করতে হবে, ডাক্তারদের জীবনে অনেক রিসার্চ করতে হবে। সেই রিসার্চ নিজেকেও যেমন করতে হবে, আবার অন্যের করা রিসার্চও আমার অনুধাবন করতে হবে। এই উভয় ক্ষেত্রেই আমার কিন্তু বায়োস্ট্যাটিস্টিক্সের প্রয়োজন হবে, কারণ রিসার্চের মধ্যে ডেটা হ্যান্ডলিং আছে, ডেটা নিয়ে কাজ করা হয়। Understanding various biological processes in human body as we learn in physiology, biochemistry, demography, etc., where we use data about blood pressure, hemoglobin percentage, etc., etc. আমাদের মেডিকেল সায়েন্সের পদে পদে নানা ধরনের ডেটা, স্ট্যাটিস্টিক্স এগুলো থাকে, সেগুলো আমাদের কম্পিউট করতে হবে এবং অনুধাবন করতে হবে। আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এস্টিমেটিং disease magnitude and risk of disease in terms of incidence, prevalence, rates, ratios, proportions, etc. যেটা আমরা আগে বলছিলাম যে হেলথ স্ট্যাটাস বোঝার জন্য আমাদের অনেক ধরনের স্ট্যাটিস্টিক্স লাগে, সেই স্ট্যাটিস্টিক্সটাকে কম্পিউটও করতে হবে এবং আন্ডারস্ট্যান্ড করতে হবে। সেই জন্য প্রয়োজন বায়োস্ট্যাটিস্টিক্সের নলেজ। তাহলে এক নজরে আমরা দেখে নিই বায়োস্ট্যাটিস্টিক্সের ইউজটা কোথায়। কালেকশন অফ ইনফরমেশন, মানে তথ্য সংগ্রহ করব। সিম্পলিফিকেশন অফ হিউজ অ্যান্ড কমপ্লেক্স সেটস অফ ডেটা, বিশাল জটিল ডেটা সেট, সেইটাকে আমরা সিম্পলিফাই করব। এলিউসিডেশন অফ আইডিয়াস, ফর্মুলেশন অফ হাইপোথেসিস, আমরা আইডিয়া, হাইপোথেসিস এগুলোকে আমরা বের করে আনব। Identification of health problems, health resources and health services utilization. কোনো একটা দেশের বা কোনো একটা অঞ্চলের স্বাস্থ্য সমস্যাকে আইডেন্টিফাই করতে হবে, সেখানকার যে রিসোর্সটা আছে সেইটাকে আমার আইডেন্টিফাই করতে হবে, এবং হেলথ সার্ভিসটা মানুষ ইউটিলাইজ করে কিনা, সার্ভিসটা গ্রহণ করে কিনা সেটাও আমার আইডেন্টিফাই করতে হবে। এইসব কাজেও ডেটা প্রয়োজন এবং বায়োস্ট্যাটিস্টিক্সের নলেজ প্রয়োজন। মেজারমেন্ট অফ অ্যাসোসিয়েশন বিটুইন টু অর মোর ভ্যারিয়েবলস, আমরা যখন রিসার্চ করি তখন আমরা এগুলো করি, দুই বা ততোধিক ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্ক আছে কি না সেটা আমরা মেজার করি, তখন আমার বায়োস্ট্যাটিস্টিক্সের নলেজ প্রয়োজন। আমরা সামনে এগুলোর ডিটেলস আলোচনা করব। প্রেডিকশন অ্যান্ড ফোরকাস্টিং এ ডিজিজ ম্যাগনিটিউড, কোনো একটা অঞ্চলের বা দেশের মধ্যে কোনো একটা স্পেসিফিক ডিজিজ বা হেলথ রিলেটেড প্রবলেম বা ইভেন্টের ব্যাপারে, ইভেন্টের ব্যাপকতা কতটা সেটাকে বোঝা এবং ভবিষ্যৎবাণী করা, এগুলোর ক্ষেত্রেও স্ট্যাটিস্টিক্সের প্রয়োজন আছে।
ডিজাইনিং এ রিসার্চ অর স্টাডি, রিসার্চ করার ক্ষেত্রে পদে পদে ডেটার ব্যবহার আছে, ফলে বায়োস্ট্যাটিস্টিক্সের নলেজ প্রয়োজন। রিসার্চ ডিজাইন করার ক্ষেত্রেও প্রয়োজন, পুরো কন্ডাক্ট করার ব্যাপারেও প্রয়োজন। প্ল্যানিং, ম্যানেজমেন্ট, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফ হেলথ সার্ভিসেস অর প্রোগ্রামস, যেটা আমরা আগেও বলেছিলাম, হেলথ সার্ভিস বা হেলথ প্রোগ্রামের ক্ষেত্রে প্ল্যানিং করতে হয়, ম্যানেজমেন্ট করতে হয়, মনিটর করতে হয়, ইভ্যালুয়েট করতে হয়। তখন আমার বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করতে হয় এবং এই ডেটাকে প্রসেস করা জানতে হয়, ফলে বায়োস্ট্যাটিস্টিক্সের নলেজ প্রয়োজন। এখন আমরা জানব ডেটা কি। এতক্ষণ ডেটা শব্দটা বারবার আমরা ইউজ করেছিলাম, এখন আমরা একটু ডেটার ভিতরে প্রবেশ করি যে ডেটা কী রকম, কত রকম, জিনিসটা কি। A set of values recorded against one or more observational unit. ডেটা হলো এক সেট গাণিতিক তথ্য, ভ্যালুজ, যেটা কোনো একটা অবজারভেশনাল ইউনিটের বিপরীতে আমরা রেকর্ড করি। অর্থাৎ ধরি একজন মানুষ হচ্ছে আমার অবজারভেশনাল ইউনিট, সেই মানুষটার বয়স কত, ধরি 25 বছর, এটা একটা ভ্যালু। সেই মানুষটার ওজন কত, ধরি 50 কেজি, এটা একটা ভ্যালু। সেই মানুষটার ইনকাম কত, ধরি মান্থলি 25,000 টাকা, এটাও একটা ভ্যালু। তার মানে ওই যে অবজারভেশনাল ইউনিট, অর্থাৎ সেই যে মানুষটা যার মধ্যে এই ভ্যালুগুলো আছে, সেইগুলোকে আমরা রেকর্ড করছি। এই ভ্যালুগুলোই হচ্ছে আমার ডেটা। তার ওজন, তার উচ্চতা, তার ইনকাম, তার বয়স, এগুলি প্রত্যেকটা এক একটা ভ্যালু। এই ভ্যালুগুলোই হচ্ছে ডেটা। ডেটা শব্দটা বহুবচন, এক বচনে ডেটাম, কিন্তু ডেটাম শব্দটা এখন বিশেষ ইউজ হয় না, ডেটা শব্দটাই সর্বক্ষেত্রে ইউজ হয়। এখন দেখা যাক ডেটা কত প্রকার। এই প্রকারভেদটা রিসার্চের ক্ষেত্রে এবং যে কোনো প্রকারের ডেটা কম্পিউট করা, অ্যানালাইজ করা, প্রসেস করা, এইসব ক্ষেত্রে আমার এই ক্লাসিফিকেশনটা অবশ্যই জানতে হবে। সেজন্য আমরা দেখি কয় রকমের হতে পারে। ডেটা দুই ধরনের নেচার বিশিষ্ট হতে পারে, একটা হচ্ছে কোয়ালিটেটিভ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভটা কোয়ালিটি বোঝায়, গুণবাচক, ক্যাটাগরিক্যাল, প্রকার, এক একটা রকম হচ্ছে এক একটা প্রকার। যেমন রিলিজিয়ন, অকুপেশন, সেক্স, এগুলো হচ্ছে এক একটা গুণ, এক একটা রকম, এক একটা প্রকার। একজন মানুষের ধর্ম ইসলাম, আরেকজনের ধর্ম হিন্দুইজম, আরেকজনের বুদ্ধিজম, আরেকজনের ক্রিশ্চিয়ানিটি। এই যে রিলিজিয়নের প্রকারগুলো, এগুলো এক একজনের ক্ষেত্রে এক একটা গুণ বা এক একটা প্রকার এক একজনের মধ্যে বিদ্যমান। এগুলো এক একটা কোয়ালিটি মিন করে, এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা। আবার কোনো ডেটা গাণিতিক, নিউমেরিক্যাল, যেমন বয়স, উচ্চতা, ওজন, ব্লাড প্রেশার, হিমোগ্লোবিন পার্সেন্টেজ, এগুলো হচ্ছে গাণিতিক, সংখ্যাবাচক, পরিমাণবাচক। এগুলোকে আমরা বলছি কোয়ান্টিটেটিভ ডেটা। যেমন একজন মানুষের বয়স, ধরি 30 বছর, এটা একটা কোয়ান্টিটি, এটা একটা সংখ্যা। উচ্চতা, এটাও সংখ্যা। ওজন, সেটাও সংখ্যা। ব্লাড প্রেশার, সংখ্যা। এগুলো সব সংখ্যাবাচক। এগুলোকে আমরা বলছি কোয়ান্টিটেটিভ ডেটা বা পরিমাণবাচক। আবার গ্রুপিং অনুসারে আবার ডেটাকে দুই ভাগে
ভাগ করা যায়। ডেটা যখন গ্রুপড অবস্থায় থাকে, যেমন 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, এইভাবে আমরা বিভিন্ন ক্লাস ইন্টারভ্যাল ধরে ধরে গ্রুপে গ্রুপে ভাগ করতে পারি, তখন সেটাকে আমরা গ্রুপড ডেটা বলবো। আবার আনগ্রুপড হতে পারে, যেখানে কোনো গ্রুপ নাই, 1 2 3 4 5 6, অথবা 1 8 9 12 3 8, এলোমেলো হতে পারে। আনগ্রুপড, কোনো গ্রুপিং নাই, সেটা হচ্ছে আনগ্রুপড ডেটা। এখন দেখা যাক ডেটার সোর্স বা উৎস কি। প্রাইমারি সোর্স, আমরা কোন উৎস থেকে ডেটা পেতে পারি? প্রাইমারি সোর্স থেকে পেতে পারি। প্রাইমারি সোর্স হচ্ছে ফ্রেশলি কালেক্টেড ডেটা, মানে আমি নতুনভাবে ডেটা সংগ্রহ করে নিব। আমি রিসার্চের মাধ্যমে, সার্ভের মাধ্যমে, সার্ভেইলেন্সের মাধ্যমে, অবজারভেশনের মাধ্যমে আমি যদি নতুন ডেটা সংগ্রহ করি, এটা হচ্ছে প্রাইমারি সোর্স ডেটা। এই সোর্সটা হচ্ছে প্রাইমারি সোর্স। আবার অন্য কেউ যদি ডেটা কালেক্ট করে রাখে কিন্তু এখনও পাবলিশ করে নাই, তার রেকর্ডসের মধ্যে আছে, সেই ডেটা যদি আমি নিয়ে নিই, সেটা হবে সেকেন্ডারি সোর্স। হসপিটালে রেকর্ড থাকে, ভাইটাল স্ট্যাটিস্টিক্স রেকর্ড থাকে, সরকারি দপ্তরে জন্ম নিবন্ধন থাকে, মৃত্যু নিবন্ধন থাকে, বিবাহ নিবন্ধন থাকে, তালাক নিবন্ধন থাকে। ওই নিবন্ধনগুলো হচ্ছে রেকর্ডস, সেগুলোর থেকে আমি কিন্তু ডেটা নিতে পারি, সেটা হলো সেকেন্ডারি সোর্স। আবার টার্শিয়ারি সোর্স বিদ্যমান, সেটা কি? সেটা হচ্ছে অলরেডি কালেক্টেড অ্যান্ড পাবলিশড ইন বুকস অর জার্নালস। বইতে অথবা জার্নালে যে ডেটা পাবলিশ হয়ে গেছে, কালেকশন তো হয়ে গেছেই, পাবলিশ পর্যন্ত শেষ, ওখান থেকে যদি আমি ডেটা সংগ্রহ করি, সেটা হলো টার্শিয়ারি সোর্স। তাহলে প্রাইমারি সোর্স হচ্ছে ফ্রেশ কালেকশন, সেকেন্ডারি সোর্স হচ্ছে অন্যের রেকর্ড থেকে নেওয়া, এবং টার্শিয়ারি সোর্স হচ্ছে পাবলিশড ম্যাটেরিয়াল থেকে ডেটা নেওয়া। এই তিনটাই হলো আমার সোর্স। এখন আমরা দেখতে চাই যে ডেটা কিভাবে কালেকশন করা যায়। অনেকভাবে করা যায়। 1 নম্বর হচ্ছে ইন্টারভিউ। আমি ফেস টু ফেস ইন্টারভিউ করতে পারি, একজন মানুষের সাথে মুখোমুখি আলোচনা করে, জিজ্ঞাসাবাদ করে করে আমি তথ্য সংগ্রহ করতে পারি। ইন ডেপথ ইন্টারভিউ, খুব গভীর আলোচনার মাধ্যমে আমি কিন্তু তার মনের কথাটা বের করে আনতে পারি। ওভার ফোন ইন্টারভিউ হতে পারে, সেই ইন্টারভিউটা ফোনের মাধ্যমেও হতে পারে। 2, অবজারভেশন, মানে পর্যবেক্ষণ। আমি দেখব, কথা টথা নাই, কথা বলার দরকার নাই, শুধু দেখব আর নোট নিব, সেটাই হলো অবজারভেশন। এটা পার্টিসিপেটরি হতে পারে, নন পার্টিসিপেটরি হতে পারে, মানে অবজারভার সেই প্রসেসের মধ্যে অংশগ্রহণ করতে পারে, অংশগ্রহণ নাও করতে পারে। ধরি একজন ডাক্তার তার রোগীদের সাথে কেমন ব্যবহার করে, আচরণটা কেমন করে আমি জানতে চাই, সেই ডেটা আমি কালেকশন করতে চাই। তখন আমি কি করব? রোগী সেজে ওই ডাক্তারের চেম্বারে যাব, ডাক্তারের সাথে আমার যত ধরনের কথাবার্তা হবে, আচার আচরণগুলো আমি খেয়াল করব, পরে বাসায় এসে লিখে নিব। এটাই হলো পার্টিসিপেটরি। আবার নন পার্টিসিপেটরি হতে পারে, সেখানে কেমন হবে? আমি একটা চেয়ার নিয়ে চেম্বারের এক কোনায় বসে থাকব, রোগীর পর রোগী আসবে আর আমি নোট নিব, দেখব আর নোট নিব। এটা নন পার্টিসিপেটরি অবজারভেশন। তো এগুলোর মেরিটস ডিমেরিটস এগুলো আছে, সেটা অন্য কথা, সেটা আমরা পরে এক সময় দেখব। 3 নাম্বার হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশন, FGD। ফোকাস গ্রুপ ডিসকাশন, একদল মানুষ আমরা একসাথে বসাবো, পর্যালোচনা করব একটা বিষয় নিয়ে, গভীর আলোচনা, পরস্পরের সাথে আলোচনা, মতামত বিশ্লেষণ, মনের কথা বের করে আনব। বিস্তারিত আলোচনার মাধ্যমে আমি তথ্যটা ওখান থেকে পেতে পারি। এটা হলো ফোকাস গ্রুপ ডিসকাশন। 4 নাম্বার কেস স্টাডি। আমরা বিভিন্ন রোগীদেরকে স্টাডি করি, এগুলো কেস স্টাডি। ডকুমেন্টারি রিভিউ হতে পারে, আমরা বিভিন্ন রেকর্ডস, ডকুমেন্টস এগুলো আমি পর্যালোচনা করে 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 ওখান থেকে তথ্য সংগ্রহ করতে পারি। অ্যাডমিনিস্ট্রেটিং অফ রিটেন কোয়েশ্চেনেয়ার,
আমি একটা প্রশ্নমালা তৈরি করে, লিখিত প্রশ্নমালা তৈরি করে আমি মানুষের হাতে হাতে দিতে পারি, তারা উত্তর লিখে আমার কাছে জমা দিবে, সেখান থেকে আমি তথ্য পেলাম। সার্ভে করতে পারি, মানে ডেটা কালেকশনের জন্য ফিল্ডে গেলাম বা হসপিটালে গেলাম, গিয়ে আমি জনে জনে তথ্য সংগ্রহ করে নিয়ে আসলাম। সেখানে অবশ্য আমার ইন্টারভিউর মাধ্যমে করতে হবে হয়তো। এক্সপেরিমেন্ট মানে কোনো একটা নতুন ড্রাগ বা নতুন ভ্যাকসিন মানুষের উপর প্রয়োগ করলাম, করে কি কি ফলাফল হলো সেটা আমি লিপিবদ্ধ করলাম, এটাও একটা ডেটা কালেকশনের মেথড। এখন আমরা দেখি টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস ফর ডেটা কালেকশন। আমরা কি কি টুল বা ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারি তথ্য সংগ্রহ করার জন্যে। এই টুলস বা ইনস্ট্রুমেন্টসগুলি হচ্ছে মিনস অর ম্যাটেরিয়ালস বাই হুইচ উই কালেক্ট ডেটা। যেই বস্তুগুলো বা যে মাধ্যমগুলো ব্যবহার করে আমরা তথ্য সংগ্রহ করি সেগুলো। এক্ষেত্রে টুল শব্দটা একটা ব্রডার টার্ম, এখানে ইনস্ট্রুমেন্ট এবং আদার টুলস একসাথে বোঝায়। আর ইনস্ট্রুমেন্ট বলতে সাধারণত আমরা কোয়েশ্চেনেয়ার, চেকলিস্ট, ফর্মস, মডিউলস এগুলো বোঝাই। এই জিনিসগুলো দিয়ে আমরা তথ্য সংগ্রহ করে থাকি। আদার টুলস বলতে পেপার, পেন, স্মার্টফোন, মেজারিং টেপ, স্ফিগমোম্যানোমিটার, ওয়েইং মেশিন, এই ধরনের যন্ত্রপাতিকে আমরা বুঝাই। বিস্তারিত সামনে বলছি। প্রথমে আমরা দেখি ফর্ম কী জিনিস। ডেটা কালেকশনের যে ইনস্ট্রুমেন্ট তার মধ্যে একটা হচ্ছে ফর্ম। ফর্মটা কি? অনলি পয়েন্টস ফর রেকর্ডিং পার্টিকুলার ইনফরমেশন আর প্রিন্টেড। একটা ফর্ম, একটা কাগজ, সেখানে পয়েন্ট পয়েন্ট দেওয়া থাকে পার্টিকুলার ইনফরমেশনগুলো, তথ্যগুলো সংগ্রহ করার জন্য। আর মডিউল কীরকম? মডিউলের মধ্যে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন থাকে যে এই প্রশ্নের পরে সেই প্রশ্ন করুন, এই প্রশ্নের উত্তর হ্যাঁ হলে ওই প্রশ্ন করবেন না, না হলে সেই প্রশ্নে চলে যান। এই ধরনের স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনস যখন থাকে তখন সেটাকে আমরা মডিউল বলি। আবার চেকলিস্ট কখন? যখন একটা পৃষ্ঠার মধ্যে বিভিন্ন তথ্য লেখা থাকে এবং পাশে আমি শুধু টিক চিহ্ন দিয়ে দিয়ে নিয়ে আসব, জাস্ট যেটা যেটা পজিটিভ সেটাতে টিক দিলাম, নিয়ে আসলাম, এটা হলো চেকলিস্ট। এগুলো বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টস, এগুলো দিয়ে আমরা ডেটা কালেকশন করি। আরেকটা হচ্ছে কোয়েশ্চেনেয়ার, মানে প্রশ্নমালা। একটা কাগজ, অনেকগুলো প্রশ্ন, এই হলো আমার প্রশ্নমালা বা কোয়েশ্চেনেয়ার। এখন কোয়েশ্চেনেয়ারের মধ্যে নানান রকম থাকে, নানান রকমের প্রশ্ন থাকে। যেমন স্ট্রাকচার্ড কোয়েশ্চেন্স থাকতে পারে, তার মানে পসিবল অ্যান্সারগুলো সব লিস্টেড থাকে। যে আপনার পেশা কী, প্রশ্ন দেওয়া হলো, উত্তরের ঘরে দেওয়া থাকলো যে চাকুরি, ব্যবসা, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, এরকম অনেকগুলো অ্যান্সার দেওয়া থাকে। যে কোনো একটা অ্যান্সার প্রযোজ্য হলে সেটা আমি নিয়ে আসলাম। অ্যান্সারগুলো যখন লিস্টেড থাকবে তখন সেটা হলো স্ট্রাকচার্ড প্রশ্ন। আবার আনস্ট্রাকচার্ড হতে পারে, ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া থাকলো যে আপনার পেশা কী, সামনে ফাঁকা জায়গা, আমার পেশাটা আমি লিখে দিলাম, হয়ে গেল, এটা হলো আনস্ট্রাকচার্ড। আবার সেমি স্ট্রাকচার্ড হতে পারে যে আপনার পেশা কী, চাকুরি, ব্যবসা, অন্যান্য লিখে একটা খালি জায়গা রাখা হলো। তাহলে কিছু অংশ স্ট্রাকচার্ড আবার কিছু অংশ আনস্ট্রাকচার্ড মিক্সড হলো, এইটা হলো সেমি স্ট্রাকচার্ড কোয়েশ্চেন। সেই প্রশ্ন ইন্টারভিউয়ার অ্যাডমিনিস্ট্রার্ড হতে পারে। একজন মানুষ যে ডেটা কালেক্টর, সে জিজ্ঞেস করবে প্রশ্নগুলো, উত্তরগুলো নিজে লিপিবদ্ধ করবে। আরেকটা হলো সেলফ অ্যাডমিনিস্ট্রার্ড, সেখানে প্রশ্নমালাটা সেই রেসপন্ডেন্টের হাতে দেওয়া হবে, রেসপন্ডেন্ট উত্তরগুলো লিখে জমা দিবে, এটা হলো সেলফ অ্যাডমিনিস্ট্রার্ড। এখন আমরা দেখি টাইপস অফ কোয়েশ্চেন্স, কী কী ধরনের প্রশ্ন হতে পারে। সেই কোয়েশ্চেনেয়ারের মধ্যে প্রশ্ন হতে পারে নানা রকম। তার মধ্যে একটা হচ্ছে ওপেন এন্ডেড, আরেকটা হচ্ছে ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন্স। ওপেন এন্ডেডটা কীরকম? যেখানে প্রশ্নটা দেওয়া, উত্তরগুলো দেওয়া নাই, মানে আনস্ট্রাকচার্ড, সেখানে অ্যান্সার দেওয়া থাকবে না। রেসপন্ডেন্টস হ্যাভ টু অ্যান্সার ইন হার অর হিজ ওন ওয়ে, তার মতো করে সে অ্যান্সার লেখার জন্য জায়গা রাখা থাকবে।
Usually respondents do not like to answer open-ended questionnaires. রেসপন্ডেন্টরা এই ধরনের প্রশ্নমালা খুব একটা পছন্দ করে না, চিন্তা করে করে উত্তর লেখা বিরক্তিকর মনে হতে পারে। তাদের মনে হতে পারে যে তারা পরীক্ষা দিচ্ছে। এখানে অনেক ধরনের অ্যান্সার আসতে পারে, ফলে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটা একটু কঠিন হয়ে যায়। কিন্তু মনের কথাটা বের করে আনার জন্যে এটা ভালো। এটা একটা উদাহরণ যে কিভাবে আমরা ওপেন এন্ডেড কোয়েশ্চেন দিয়ে থাকি। গিভ ইউর অপিনিয়ন অন দি ইস্যু অফ সল্ট আয়োডাইজেশন ল। অপিনিয়নটা লেখার জন্য জায়গা দেওয়া হলো। এখানে তো সম্ভাব্য উত্তর লেখার কোনো ব্যাপার নাই, কারণ অপিনিয়ন চাওয়া হচ্ছে। হোয়াট ইজ ইটস অ্যাডভান্টেজেস? অ্যাডভান্টেজ কী 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 সুবিধা হলো এই আইনের মাধ্যমে, সেগুলো সে লিখবে, নিজের মনের মাধুরী মিশিয়ে লিখবে। হোয়াট আর দি ডিসঅ্যাডভান্টেজেস? কী কী অসুবিধা হতে পারে এই আইনের মাধ্যমে, সেগুলো সে লিখবে, তার মতো করে লিখবে। ওপেন এন্ডেড প্রশ্নের উত্তরগুলো কিছুই দেওয়া নাই, ইচ্ছা মতো লেখার সুযোগ থাকবে। অপরপক্ষে ক্লোজ এন্ডেড প্রশ্নগুলো কীরকম হয়? সেখানে উত্তর, সম্ভাব্য উত্তর সবগুলোই দেয়া থাকে। যে প্রশ্নটার যে উত্তরটা রেসপন্ডেন্ট পছন্দ করবে সেটাতে শুধু একটু টিকচিহ্ন দিয়ে দিবে বা একটু এনসার্কল করে দিবে। খুবই সহজ, অ্যানালাইজ করাও সহজ, উত্তরদাতার জন্যও সহজ, ভেরি অবজেক্টিভ। এখানে মনের মাধুরী মেশানোর কোনো জায়গা নাই, অর্থাৎ খুবই অবজেক্টিভ, সাবজেক্টিভিটির কোনো জায়গা নাই। উদাহরণ আমরা দিয়ে থাকি এরকমভাবে যে কোনো একটা বিষয়ে যদি একটা স্টেটমেন্ট যদি আমরা দিয়ে থাকি, সেই স্টেটমেন্টের বিষয়ে যদি আপনি স্ট্রংলি অ্যাগ্রি করেন, অথবা অ্যাগ্রি করেন, অথবা নট অ্যাগ্রি করেন, নাইদার এগ্রি নর ডিসএগ্রি এরকম হতে পারে। ডিসএগ্রি হতে পারে, স্ট্রংলি ডিসএগ্রি হতে পারে। মানে আমি খুবই একমত, মোটামুটি একমত, আমার কোনো মতামত নেই, আমি একমত নই, আমি একেবারেই একমত নই, এইরকম 5টা অপশন দেওয়া থাকে। এই ধরনের 5 অপশনকে আমরা লাইকার্ট স্কেল বলি। অনেক সময় 3 নাম্বার অপশনটা আমরা মুছে দিই, মোটামুটি বলে কোনো জায়গা রাখি না। হয় আপনাকে অ্যাগ্রি সাইডে থাকতে হবে, না হয় আপনাকে ডিসঅ্যাগ্রি সাইডে থাকতে হবে, পুশ করি আমরা। এরকম করতে পারি। কোনো একটা স্টেটমেন্ট দেওয়া হলো, তার উত্তরটা এইভাবে তারা এই 5টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন সে নিবে, টিক চিহ্ন দিবে। এটা হলো একটা ক্লোজ এন্ডেড প্রশ্নের এক্সাম্পল। এখন আমরা ভ্যারিয়েবল নিয়ে কথা বলতে চাই। Variable. A variable is a characteristic of a person, object, or phenomenon that can take different values. এটা হচ্ছে ভ্যারিয়েবলের ফর্মাল ডেফিনিশন। এর মানে হচ্ছে ভ্যারিয়েবল হচ্ছে কোনো একটা ব্যক্তি বা বস্তু বা ঘটনার বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। বৈশিষ্ট্যটাই হচ্ছে ভ্যারিয়েবল। যেমন একজন ব্যক্তিকে আমি যদি ধরি, সেই ব্যক্তির একটা এজ আছে, ওয়েট আছে, হাইট আছে, ইনকাম আছে, এডুকেশনাল স্ট্যাটাস আছে। এই যে প্রত্যেকটা বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে এক একটা ভ্যারিয়েবল। একজন ব্যক্তির বৈশিষ্ট্যগুলো হচ্ছে ওই ব্যক্তির ভ্যারিয়েবল। কোনো একটা অবজেক্টের হতে পারে, যেমন ধরো একটা চেয়ারের রং, ওজন, কয়টা পায়া, এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো হচ্ছে ওই অবজেক্টের বা ওই চেয়ারের ভ্যারিয়েবল। একইভাবে কোনো একটা ফেনোমেনন বা কোনো একটা ইভেন্টেরও বৈশিষ্ট্য থাকে, ভ্যারিয়েবল থাকে। যেমন একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ওই অ্যাক্সিডেন্টে মর্টালিটি কত, সারভাইভাল কত,
কী ধরনের ভেহিকল ইনভলভ ছিল, কী ধরনের রোডস ইনভলভ ছিল, কোন জিওগ্রাফিক্যাল এরিয়াতে হলো। এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলাই হচ্ছে ওই ফেনোমেননটার বা ওই ইভেন্টের ভ্যারিয়েবল। মোদ্দা কথা, ভ্যারিয়েবল মানে হচ্ছে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। সেটা একটা পার্সনের হতে পারে, অবজেক্টের হতে পারে, ফেনোমেননের হতে পারে, এবং এই বৈশিষ্ট্যগুলো বিভিন্ন ভ্যালু ধারণ করে। যেমন একজন মানুষের বয়স 10 বছর, আরেকজনের বয়স 20, আরেকজনের 21, আরেকজনের 40। এক একজনের বৈশিষ্ট্যটা এক একটা ভ্যালু ধারণ করে। তাহলে এইজ হলো বৈশিষ্ট্য বা ভ্যারিয়েবল, এবং 20 বছর, 25 বছর, 40 বছর এইগুলো হচ্ছে তার ভ্যালু বা ডেটা। এখন আমরা দেখি যে ভ্যারিয়েবল কত রকমের হতে পারে। রিসার্চের জগতে আমরা ভ্যারিয়েবলকে 3টা ধরনে ভাগ করে কথা বলি। যদি আমার একটা রিসার্চ টপিক হয় এরকম যে ধূমপান করলে ক্যান্সার হয়, এটা হলো আমার একটা হাইপোথিসিস, বা রিসার্চ কোয়েশ্চেন এরকম হতে পারে, ধূমপান করলে ক্যান্সার হয় কি? এটা হলো আমার একটা রিসার্চ কোয়েশ্চেন। আমি এই কোয়েশ্চেনের উত্তর বের করার জন্য রিসার্চে নামলাম। এখন এই রিসার্চের ক্ষেত্রে স্মোকিং একটা ভ্যারিয়েবল, ক্যান্সার একটা ভ্যারিয়েবল। স্মোকিং করলে ক্যান্সার হতে পারে, তাহলে স্মোকিং ক্যান্সারকে ইনফ্লুয়েন্স করে, ক্যান্সারটা ইনফ্লুয়েন্সড হয় বাই স্মোকিং। তাহলে যে ইনফ্লুয়েন্স করে সে হলো ইন্ডিপেন্ডেন্ট, সে কারো উপর নির্ভরশীল নয়। কিন্তু যে অন্যের উপর নির্ভর করে, অন্যের দ্বারা প্রভাবিত হয়, সে হচ্ছে ডিপেন্ডেন্ট। তাহলে স্মোকিং করলে ক্যান্সার হয় এই স্টেটমেন্টের ক্ষেত্রে বা এই রিসার্চ হাইপোথিসিসের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে স্মোকিং এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ক্যান্সার। অর্থাৎ ক্যান্সারটা স্মোকিং দ্বারা প্রভাবিত হয়, স্মোকিংয়ের প্রভাবে ক্যান্সার হয়, ক্যান্সারটা ডিপেন্ড করে স্মোকিংয়ের উপরে। স্মোকিংটা কারো উপরে ডিপেন্ড করে না, স্মোকিংটা ইন্ডিপেন্ডেন্ট। ক্যান্সারটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কারণ ক্যান্সারটা ডিপেন্ড করে স্মোকিংয়ের উপরে, সুতরাং সেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আরেকটা ভ্যারিয়েবল আছে, সেটা হচ্ছে কনফাউন্ডিং। কনফাউন্ডিং কি? কনফাউন্ডিং হচ্ছে ঝামেলা সৃষ্টিকারী। কোনো একটা রিসার্চের ক্ষেত্রে আমি ক্যান্সার এবং স্মোকিংয়ের মধ্যে অ্যাসোসিয়েশন আছে কি না সেটা আমি স্টাডি করে বের করার চেষ্টায় রত। এই অবস্থায় অন্য কোনো ভ্যারিয়েবল এসে ঝামেলা সৃষ্টি করতে পারে, যেমন এইজ অব দি পারসন। এই যেমন একটা ভ্যারিয়েবল যেটা স্মোকিংকে প্রভাবিত করে। শিশুরা কিন্তু স্মোক করে না, মধ্য বয়সে স্মোক করতে বেশি দেখা যায়, আবার শেষ বয়সে স্মোকিং করার আগ্রহ মানুষের কমে যেতে দেখা যায়। তার মানে এইজ এমন একটা ভ্যারিয়েবল যেটা স্মোকিংকে ইনফ্লুয়েন্স করে। আবার ক্যান্সারটাও এইজ দ্বারা ইনফ্লুয়েন্সড হয়। আমরা দেখি যে বেশি বয়সীদের মধ্যে ক্যান্সার হবার প্রবণতা বেশি থাকে, অল্প বয়সে ক্যান্সারটা কম হয়। তার মানে ক্যান্সারটা এইজ দ্বারা প্রভাবিত হয়। স্মোকিংটাও এইজ দ্বারা প্রভাবিত হচ্ছে, ক্যান্সারটাও এইজ দ্বারা প্রভাবিত হচ্ছে। তার মানে এই যেমন একটা ভ্যারিয়েবল যেটা স্মোকিংকেও ইনফ্লুয়েন্স করে, ক্যান্সারকেও ইনফ্লুয়েন্স করে, উভয়কে ইনফ্লুয়েন্স করে। এই ধরনের ভ্যারিয়েবলকে আমরা কনফাউন্ডিং ভ্যারিয়েবল বলে থাকি, বা কনফাউন্ডিং বলে থাকি, বা কনফাউন্ডার বলে থাকি। এই কনফাউন্ডারগুলো ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট উভয়কেই ইনফ্লুয়েন্স করে। সুতরাং রিসার্চের দৃষ্টিকোণ থেকে আমরা ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, কনফাউন্ডিং 3 রকমের ভ্যারিয়েবল পাই। আবার ডেটার যে নেচার সেটা অনুসারে আবার ভ্যারিয়েবল 2 রকম হয়। একটা হচ্ছে কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল, আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলটা হচ্ছে outcome of this type of variable is narrative. These variables take non-numeric narrative values. These are also called categorical variables like age, occupation, nationality,
এটসেট্রা। আমরা ডেটা পড়ানোর সময় বলেছিলাম যে কোয়ালিটেটিভ ডেটা, যেখানে শুধু কোয়ালিটি বোঝায়, গুণ বোঝায়, অবস্থা বোঝায়, কিন্তু পরিমাণ বোঝায় না, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা। সেই একই এখানেও কোয়ালিটেটিভ ভেরিয়েবল সেই একই জিনিসকেই মিন করে। অকুপেশন, সেক্স, ন্যাশনালিটি, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এগুলো এক একটা আলাদা আলাদা ক্যাটাগরি বোঝায়, আলাদা আলাদা গুণ বোঝায়। এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ভেরিয়েবল। অপরপক্ষে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল হচ্ছে সংখ্যাবাচক, পরিমাণবাচক, যেগুলো নিউমেরিক্যাল বা সংখ্যাবাচক হয়ে থাকে। যেমন হাইট, হাইট আমরা সেন্টিমিটারে বলে থাকি। কারো হাইট 100 সেন্টিমিটার, কারো 110 সেন্টিমিটার, কারো 80 সেন্টিমিটার। ওয়েট কারো 50 কেজি, কারো 40 কেজি, কারো 22 কেজি। ইনকাম, কারো 20,000 টাকা, কারো 40,000 টাকা, কারো 12,000 টাকা, কারো 1 লক্ষ টাকা। প্যারিটি, কারো সন্তান 2টি, কারো সন্তান 1টি, কারো সন্তান 3টি। এই যে ভ্যারিয়েবলগুলো, এগুলো হচ্ছে নিউমেরিক্যাল, সংখ্যাবাচক। এগুলোই হচ্ছে আমার কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস ভ্যারিয়েবলগুলো কি। আমরা যখন সংখ্যাবাচক কথাটা বললাম, কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল নিয়ে কথা বললাম, সেই কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলগুলোর মধ্যে দুইটা রকম আমরা দেখতে পাই। যেমন সন্তান সংখ্যা, এখানে কোনো দশমিক হয় না। কারো সন্তান 1 জন, কারো 2 জন, কারো 3 জন, কারো 4 জন, কিন্তু এখানে কোনো ফ্র্যাকশন পসিবল নয়। ফ্যামিলি সাইজ, নাম্বার অফ বেডস ইন এ হসপিটাল, নাম্বার অফ ডক্টরস ইন এ হসপিটাল, নাম্বার অফ নার্সেস ইন এ হসপিটাল, এগুলি কোনোটাই ভগ্নাংশ হতে পারে না। কোনো দশমিকের ব্যাপার নাই, কোনো ফ্র্যাকশন পসিবল না। এগুলি আস্ত পূর্ণাঙ্গ সংখ্যা হতেই হবে। এই পূর্ণাঙ্গ সংখ্যাওয়ালা ভ্যারিয়েবলগুলো হচ্ছে ডিসক্রিট ভ্যারিয়েবল। আবার কন্টিনিউয়াস ভ্যারিয়েবলগুলো কি? সংখ্যাবাচক ভ্যারিয়েবলগুলোর মধ্যে যেখানে ফ্র্যাকশন পসিবল। কারো এজ 10 বছর, কারো এজ 10.2, কারো 10.3, কারো 10.4, কারো 10.5 হতে পারে। হাইটও এরকম হতে পারে, দশমিক হতে পারে, ওয়েট হতে পারে, ইনকাম হতে পারে। এগুলো সব দশমিকের পরে আনলিমিটেড ফ্র্যাকশন সম্ভব, অসীম সংখ্যক ফ্র্যাকশন সম্ভব। এই ধরনের ভ্যারিয়েবলগুলো হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। যেখানে ফ্র্যাকশন সম্ভব সেগুলি কন্টিনিউয়াস, যেখানে ফ্র্যাকশন অসম্ভব, পূর্ণ সংখ্যা হতেই হবে, সেগুলো হচ্ছে ডিসক্রিট। এখানে লক্ষণীয় যে কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলগুলো সবসময় ডিসক্রিট হতে বাধ্য। সেক্স, কেউ মেল কেউ ফিমেল। অকুপেশন, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ রিক্সাওয়ালা। এখানে ফ্র্যাকশনের কোনো ব্যাপার নাই। রিলিজিয়ন, কেউ ইসলাম ধর্ম পোষণ করে, কেউ হিন্দু ধর্ম, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। এখানে কোনো দশমিকের ব্যাপার নেই, ফ্র্যাকশনের ব্যাপার নেই। এগুলি হচ্ছে কোয়ালিটেটিভ ভেরিয়েবল। কোয়ালিটেটিভ ভেরিয়েবলগুলো সবসময় ডিসক্রিট হতেই হবে। কিন্তু কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলগুলোর ক্ষেত্রে পূর্ণ সংখ্যা এবং ভগ্ন সংখ্যা দুই রকম হতে পারে, ফ্র্যাকশন হতেও পারে, নাও হতে পারে। তাহলে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের মধ্যেই ডিসক্রিট এবং কন্টিনিউয়াস দুই রকম পাওয়া যায়। কোয়ালিটেটিভ ভেরিয়েবলের মধ্যে এই ধরনের রকম নেই, সবাই ডিসক্রিট। এখন আমরা দেখি স্কেলস অফ মেজারমেন্ট অফ ভেরিয়েবলস। ভেরিয়েবলগুলো মেজার করার জন্য স্কেল থাকে। এই স্কেলগুলো আমরা একটু দেখব। All values used to differentiate between outcomes have logical relationship with each other. The composite of these relationships is called scale. আমরা একটু সামনে অগ্রসর হই, ব্যাখ্যা করি। আমরা দেখতে পাচ্ছি 4 ধরনের মেজারমেন্ট, 4 ধরনের স্কেলস অফ মেজারমেন্ট আছে। নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, ইন্টারভেল স্কেল এবং রেশিও স্কেল। নমিনাল স্কেল, নমিনাল মানে নামবাচক, যেখানে ভেরিয়েবলগুলো একে অন্যের চাইতে ছোট নয়, কেউ কারো চেয়ে ছোট নয়, কেউ কারো চেয়ে বড় নয়।
ধারাবাহিকভাবে সাজানো সম্ভব নয়। সেক্স, কেউ মেল কেউ ফিমেল, কেউ কারো চাইতে ছোট নয়। অকুপেশন, কেউ জব হোল্ডার কেউ বিজনেস পারসন, কেউ কারো চাইতে ছোট বড় এইরকম ভাগ করা যাচ্ছে না। ম্যারিটাল স্ট্যাটাস, কেউ ম্যারিড কেউ সিঙ্গেল কেউ হলো ডিভোর্সড, কোনো ভাগ করা যায় না। সবাই এক একটা আলাদা আলাদা এন্টিটি ধারণ করে আলাদা আলাদা নামবাচক। এগুলো হচ্ছে নমিনাল স্কেল। কোয়ালিটেটিভ ভেরিয়েবলগুলো নমিনাল স্কেলের মধ্যে থাকে, আবার অর্ডিনাল স্কেলের মধ্যেও থাকতে পারে। কোয়ালিটেটিভ ভেরিয়েবলগুলোর মধ্যে অর্ডিনাল স্কেল সম্ভব, যেমন এডুকেশনাল স্ট্যাটাস। কেউ পঞ্চম শ্রেণী পাস, কেউ এসএসসি পাস, কেউ এইচএসসি পাস, কেউ ডিগ্রি পাস, কেউ এমএ পাস, কেউ আরও বেশি। এগুলোকে কিন্তু ধারাবাহিকভাবে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট অর্ডারে সাজানো যায়। ইকোনমিক স্ট্যাটাস, উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত অর্ডারে সাজানো যায়। লেভেলস অফ হাইড্রেশন, কেউ সিভিয়ারলি ডিহাইড্রেটেড, লেভেলস অফ ডিহাইড্রেশন, কেউ সিভিয়ার কেউ মডারেট কেউ মাইল্ড। এগুলোকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট অর্ডারে সাজানো যায়। যেগুলোকে অর্ডারে সাজানো যায় সেগুলো হচ্ছে অর্ডিনাল স্কেল। এখানে লক্ষণীয় যে কোয়ান্টিটেটিভ বা নিউমেরিক্যাল ভেরিয়েবলগুলো সবসময়ই অর্ডিনাল হবে, কারণ 1 2 3 4 5 6 এগুলো একটার চেয়ে আরেকটা বড়, একটার চেয়ে আরেকটা বড়, আরেকটু বড়, এটা অবশ্যই অর্ডিনাল। সেজন্য কোয়ান্টিটেটিভ বা নিউমেরিক্যাল ভেরিয়েবলগুলোর ক্ষেত্রে নমিনাল অর্ডিনালের প্রশ্নটা অবান্তর। কিন্তু কোয়ালিটেটিভ ভেরিয়েবলগুলোর মধ্যে নমিনাল এবং অর্ডিনাল দুই রকম পাওয়া যায়। যেমন অকিপেশন, নমিনাল স্কেল, কেউ কারো চেয়ে ছোটো বড় নয়। আবার আর্মি অফিসারদের মধ্যে যে র্যাঙ্কস সেটা অকিপেশন, কিন্তু সেখানে ছোট থেকে বড় সাজানো সম্ভব। বা এডুকেশনাল স্ট্যাটাস, ছোট থেকে বড় সাজানো সম্ভব, সেগুলো হয়ে যায় অর্ডিনাল স্কেল। অর্থাৎ কোয়ালিটেটিভ ভেরিয়েবলগুলোর মধ্যে নমিনাল অর্ডিনাল দুই রকম পাওয়া যায়। কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের মধ্যে সবাই অর্ডিনাল, এখানে কোনো নমিনাল করা সুযোগ নেই। ইন্টারভ্যাল স্কেল, ইন্টারভ্যাল স্কেলটা কি? যখন কোনো একটা নিউমেরিক ভ্যালু শূন্য হয় এবং সেই শূন্যটা ট্রু হয় না। ব্যাখ্যা কি? টেম্পারেচার এবং প্রেশার। আমরা যদি বলি 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মানে এই নয় যে ওখানে কোনো টেম্পারেচারই নেই, তা কিন্তু নয়। 0 একটা টেম্পারেচার, মাইনাসেও থাকে, আরও টেম্পারেচার থাকে। তো 0 মানে অ্যাবসেন্স বোঝায় না। প্রেশার, এখানেও 0 মানে অ্যাবসেন্স বোঝায় না। 0 মিলিমিটার মার্কারি মানে এটা প্রেশারের শূন্যতা নয়, এটাও একটা প্রেশার, এর চেয়েও কম প্রেশারও সম্ভব। এই টেম্পারেচার এবং প্রেশার এগুলোর ক্ষেত্রে 0 কোনো ট্রু 0 নয়। এইগুলোকে আমরা বলছি ইন্টারভ্যাল স্কেল। বিপরীত পক্ষে রেশিও স্কেল হলো সেগুলো যেখানে 0 মানে শূন্যতা, 0 মানে অ্যাবসেন্স, 0 ইজ অ্যাবসলিউট 0, 0 ইজ ট্রু। যেমন ধরো ইনকাম, কারো ইনকাম 0, তার মানে আসলে তার কোনো ইনকাম নেই, শূন্য, অনুপস্থিত। ইনকাম নেই, ইনকাম অনুপস্থিত, সেটাই হলো 0 ইনকাম। তার মানে এই ধরনের স্কেলগুলো হচ্ছে যেখানে 0 মিনিংফুল, 0 যেখানে ট্রু, 0 যেখানে আসলেই 0, সেগুলো হচ্ছে রেশিও স্কেল। আর ইন্টারভ্যাল স্কেল হলো যেখানে 0টা মিনিংফুল নয়, ট্রু নয়, সেটা হচ্ছে ইন্টারভ্যাল স্কেল। উদাহরণ টেম্পারেচার এবং প্রেশার। আর রেশিও স্কেলের উদাহরণ হাইট, ওয়েট, ইনকাম, যেখানে 0 মানে আসলেই 0। তাহলে আমরা জানলাম নমিনাল, অর্ডিনাল, ইন্টারভ্যাল, রেশিও, 4 ধরনের স্কেল সম্ভব। তো আজকে এই পর্যন্তই আমাদের বায়োস্ট্যাটিস্টিক্স ফর বিগিনার্স লেকচার সিরিজের প্রথম লেকচারটি আমরা শেষ করলাম। এখানে আমরা জানলাম স্ট্যাটিস্টিক্স কী, বায়োস্ট্যাটিস্টিক্স কী, এবং ডেটা এবং ভ্যারিয়েবল সম্পর্কে কিছুটা বিস্তারিত জানার চেষ্টা করলাম। এগুলো আমাদের প্রিলিমিনারি নলেজ,
এই নলেজগুলো লাগবে আমাদের বায়োস্ট্যাটিস্টিক্সের ফার্দার পড়াশোনা করার জন্য। আমার পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ থাকলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।